গুড মর্নিং অল স্টুডেন্টস। আমি এজি স্যার, লেকচারার, ডিপার্টমেন্ট অফ বায়োলজি, সেন্ট গ্রেগরিস হাই স্কুল অ্যান্ড কলেজ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, বাসায় মনোযোগ দিয়ে পড়াশোনা করছো। আজকে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় ৪ রক্ত ও সঞ্চালনের পঞ্চম ক্লাসটি আমরা করব। এর আগে আমরা রক্তর তার উপাদান, শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা, রক্ত জমাট বাঁধা এবং হৃৎপিণ্ডের বহির্গঠন নিয়ে বিভিন্ন ক্লাসে আলোচনা করেছি। আশা করছি তোমরা সেই ক্লাসগুলো করেছো। যদি কেউ ক্লাসগুলো না করে থাকো, ক্লাসগুলোর লিঙ্ক আমি উপরে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সেখানে গিয়ে ক্লাসটা করে নিতে পারো। আর আমার মনে হয় যেহেতু তোমরা বাসায় আছো, এখন অনেক সময় পাচ্ছ, তোমাদের উচিত ক্লাসগুলো করে নেওয়া। কারণ বই থেকে তুমি যখন পড়ছো তখন পড়ে একরকম মনে হচ্ছে, আর আমরা যখন এখানে ক্লাসটা নিচ্ছি, বোঝানোর চেষ্টা করছি, তখন জিনিসটা কিন্তু একটু অন্যরকম লাগছে। স্বাভাবিকভাবে আমি একটু অন্যরকমভাবে বলবো বা আমি কিছু ইনফরমেশন অন্যরকম দিব, যেগুলো হয়তো তোমার জন্য, তোমাকে মনে রাখার জন্য, তোমার ক্লাসটা বা পড়াটাকে সহজ করার জন্য কাজে লাগবে। তো চলো আজকে আমরা আমাদের পড়ার আলোচ্য বিষয়বস্তুটি দেখে নিই। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হৃৎপিণ্ডের অন্তর্গঠন। তো তোমরা জানো আমরা গত ক্লাসে হৃৎপিণ্ডের বহির্গঠন নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে সেই হৃৎপিণ্ডেরই আমরা অন্তর্গঠন নিয়ে আলোচনা করব। তো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমি বাম দিকে সর্ববামে হৃৎপিণ্ডের একটি চিত্র এঁকে সেটিকে বসিয়েছি, আর ডান পাশে তোমার বোঝার সুবিধার্থে বা তোমার সুবিধার জন্য বইয়ের ছবিটি তুলে দিয়েছি। আর মাঝখানে একটি ছবি দেখতেই পাচ্ছ, সেই বিষয়ে আমি একটু পরে তোমাদের বলবো যে জিনিসটি কী। তো খেয়াল করে দেখো, হৃৎপিণ্ডের বহির্গঠন সম্পর্কে যেহেতু তোমার একটি স্পষ্ট আইডিয়া হয়ে গেছে, হৃৎপিণ্ডের বহির্গঠন তুমি এখন জানো, গত ক্লাসে করানো হয়েছে। তো অন্তর্গঠন বহির্গঠনের চেয়ে একটু ভিন্ন হবে, এটাই স্বাভাবিক। কীরকম ভিন্ন খেয়াল করে দেখো, এখানে তুমি চিত্রে যদি বাম পাশের চিত্রটি একটু খেয়াল করে দেখো, দেখতে পাবে যে এখানে মোট 4টি প্রকোষ্ঠ। একটু ভালো করে খেয়াল করে দেখলেই দেখতে পাবে 4টি প্রকোষ্ঠ দেখা যাচ্ছে। মানব হৃৎপিণ্ড বা মানুষের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। তোমরা যারা ক্লাস 9-10-এ পড়ে আসছো, তোমরা এগুলো মোটামুটি বেসিক কনসেপ্ট তোমাদের আছে। এই যে 4টি প্রকোষ্ঠ কী কী, যদি ওপর দিক থেকে আমি বাম দিক থেকে ধরি, সর্ববামে রয়েছে ডান অলিন্দ, তার নিচে রয়েছে ডান নিলয়। সর্ব ডানে, উপরের দিকে ডানে আছে বাম অলিন্দ, তার নিচে আছে বাম নিলয়। তো অলিন্দকে আমরা সাধারণত অ্যাট্রিয়াম আর নিলয়কে সাধারণত ভেন্ট্রিকল বলে থাকি। তো আমার বলার মাঝখানে যদি কখনো অলিন্দ বলতে গিয়ে অ্যাট্রিয়াম চলে আসে বা নিলয় বলতে গিয়ে ভেন্ট্রিকল চলে আসে, তোমরা ব্যাপারটা বুঝে নেবে। তো খেয়াল করে দেখো, হৃৎপিণ্ডটি ভেতরের দিকে 4টি প্রকোষ্ঠে বিভক্ত হয়েছে, যে 4টি প্রকোষ্ঠ আমরা এখানে বলেছি, এবং তার আশেপাশে বেশ কতগুলো নালিকাকার অংশ দেখা যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসবে, এরা কারা, এদের কাজ কী? আমরা যতই গঠনটা সামনের দিকে পড়বো, আগাবো, আমরা প্রত্যেকটা এই নালিকাকার অংশগুলো কি আস্তে আস্তে বলে যাব, ব্যাখ্যা দিয়ে দিব। ইভেন তুমি দেখতেও পাচ্ছ যে অলিন্দ থেকে নিলয়ের রাস্তায় বা দেখা যাচ্ছে এই যে কতগুলো সরু নালিকার মতো অংশ এসে কোনো একটা নির্দিষ্ট গতিপথকে বোঝাচ্ছে। এরকম কেন হচ্ছে, এই জিনিসগুলো আস্তে আস্তে ব্যাখ্যা করা হবে। তো প্রথমেই আসি, আমরা হৃৎপিণ্ডের কাজ জানি যে হৃৎপিণ্ডের কাজই হচ্ছে রক্তকে পাম্প করা, ব্লাড পাম্প করবে। সে একদিকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, যেগুলো সারা দেহে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, সেই রক্ত
সেই কার্বন ডাইঅক্সাইডকে ক্যারি করে এনে কোথায় চলে আসবে? প্রথমে চলে আসবে ডান অলিন্দে বা রাইট অ্যাট্রিয়ামে। এই ডান অলিন্দে এই যে রক্ত আসতেছে এটা আসলে দুইটা শিরা হয়ে আসে, বা আমরা এটাকে মহাশিরা বলতে পারি। একটি হচ্ছে সুপিরিয়র ভেনা ক্যাভা বা ঊর্ধ্ব মহাশিরা, আর এটি হচ্ছে ইনফিরিয়র ভেনা ক্যাভা বা নিম্ন মহাশিরা। একটু খেয়াল করে যদি তুমি দেখো, তোমার হৃৎপিণ্ডের যে ওপরের দিকের অংশ, অর্থাৎ তোমার মাথা, তোমার মুখ, তোমার গলা বা তোমার কাঁধ, তোমার হাত, এই যে অংশগুলো, এগুলো কিন্তু হৃৎপিণ্ডের ওপরের দিকের অংশ। এই অংশগুলো থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এই সুপিরিয়র ভেনা ক্যাভা বা ঊর্ধ্ব মহাশিরা হয়ে কোথায় প্রবেশ করবে? ডান অলিন্দে। ঠিক একইভাবে আমাদের যে হৃৎপিণ্ডের নিচের অংশ, দেহের নিচের অংশ, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ইনফিরিয়র ভেনা ক্যাভা বা আমাদের যে ডান কি বলে তোমার মহাশিরা, ঠিক আছে, নিম্ন মহাশিরা যেটি, তো এই নিম্ন মহাশিরা হয়ে সেটি ডান অলিন্দে প্রবেশ করবে। অর্থাৎ অলিন্দ শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তকেই গ্রহণ করছে। এবার রক্ত যদি অলিন্দে প্রবেশ করে তাহলে অলিন্দ তার স্বাভাবিক যে আয়তন সেটা বেড়ে যাবে। স্বাভাবিকভাবেই যদি এখানে রক্ত প্রবেশ করে এটা আয়তন বড় হয়ে যাবে বা এটি কী বলবো, প্রসারিত হবে। তো যদি এটা প্রসারিত হয় তখন কি হবে? তখন এই রক্তের চাপে, ঠিক আছে, রক্তের চাপে এই অলিন্দ এবং ডান অলিন্দ এবং ডান নীলের মাঝখানে একটি কপাটিকা তুমি দেখতে পাচ্ছ, দুই পাশে দুটি কপাটিকা, ঠিক আছে, বা একটি কপাটিকা এখানে রয়েছে। এই কপাটিকা খুলে যাবে। এই কপাটিকার দ্বার যখন খুলে যাবে তখন রক্ত চলে আসবে কোথায়? ডান নিলয়ে বা রাইট ভেন্ট্রিকলে। তো এই যে আমি একটু আগে বললাম যে এই যে এখানে একটি কপাটিকা রয়েছে ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে, এই কপাটিকাটির নাম কি? এই কপাটিকাটির নাম হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা বা ট্রাইকাসপিড ভালভ, যার চিত্র এখানে আমি মাঝখানে তোমাদের দিয়ে দিয়েছি। যদি এটাকে প্রস্থচ্ছেদ করা হয় তাহলে দেখা যাবে এখানে তিনটি অংশ রয়েছে যেটি খুলে যায় যখন রক্তচাপ পড়ে। তিনটি অংশ সরে যায়, খুলে যায় দরজাটি এবং রক্ত ডান অলিন্দ থেকে ডান নিলয়ে চলে আসে। যেহেতু এখানে তিনটি অংশ রয়েছে তাই একটাকে বলা হবে ট্রাইকাসপিড কপাটিকা। যাই হোক, তো রক্ত যখন অলিন্দ থেকে নিলয়ে চলে আসে অলিন্দ সংকুচিত হয়, আর নিলয়ে রক্ত চলে আসছে তাই নিলয় কী হচ্ছে? অবশ্যই প্রসারিত হচ্ছে। এই নিলয়ে আসা রক্ত তখন অন্য আরেকটি নালিকা পথে, ঠিক আছে, অন্য আরেকটি শিরা বা ধমনী বা কোনো একটি রক্তের যে পরিবহনকারী অংশ তার মাধ্যমে অন্যদিকে চলে যাচ্ছে। এখানে খুব স্পষ্টভাবে সেটি দেখা যাচ্ছে। তাহলে এটি কি মনে রাখতে হবে? হৃৎপিণ্ড থেকে যে রক্তনালিকা তৈরি হয় সেটি অবশ্যই ধমনী, আর হৃৎপিণ্ডে এসে যে রক্তনালী শেষ হয় সেটি হচ্ছে শিরা। তাই সুপিরিয়র ভেনা ক্যাভা বা ইনফিরিয়র ভেনা ক্যাভা এরা হচ্ছে শিরা, তারা হৃৎপিণ্ডে এসে শেষ হয়েছে। কিন্তু এই যে নালীটি, যেটিকে এখানে ফুসফুসীয় ধমনী বলা হচ্ছে, সেটি কিন্তু হৃৎপিণ্ড থেকে শুরু হয়েছে বা তৈরি হয়েছে, তাই এটি হচ্ছে ধমনী। তো এটি ফুসফুসীয় ধমনী কেন, বা এটিকে আমরা বলি পালমোনারি আর্টারি কেন বলা হয়? কারণ এটি এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তকে কোথায় নিয়ে যায়? ফুসফুসে নিয়ে যায়, ঠিক আছে। এখান থেকে এই নালীটি বের হয়ে দুইটি অংশে বিভক্ত হয়ে একটি অংশ চলে যায় ডান ফুসফুসে, আরেকটি অংশ চলে যায় বাম ফুসফুসে। তোমাদের জেনে রাখা উচিত যে আমাদের দেহে বক্ষপিঞ্জরের ভেতর দুইটি ফুসফুস রয়েছে। আচ্ছা, তো ফুসফুসে গিয়ে কার্বন ডাইঅক্সাইড ফুসফুসের মাধ্যমে বাইরে বের হয়ে যায়, আর অক্সিজেন রক্তের মধ্যে চলে আসে। সেই অক্সিজেন সমৃদ্ধ রক্ত তখন আবার কোথায় আসবে? তারা চলে আসবে হচ্ছে আমাদের বাম অলিন্দে। ডান অলিন্দ থেকে ডান ফুসফুস থেকে রক্ত আসবে, অক্সিজেন সমৃদ্ধ রক্ত, আবার বাম ফুসফুস থেকেও অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসবে এই বাম অলিন্দে। অর্থাৎ বাম অলিন্দ শুধুমাত্র অক্সিজেন সমৃদ্ধ রক্তকেই গ্রহণ করছে। পরবর্তীতে এই
অলিন্দে যখন রক্ত আসলো, অলিন্দ কী হলো? প্রসারিত হলো। ঠিক আছে? এবং এই প্রসারণের কারণে বা রক্তের চাপের কারণে বাম অলিন্দ আর বাম নিলয়ের মাঝখানে থাকা যে কপাটিকা, যেটিকে আমরা বলি বাইকাস্পিড ভালভ বা বাইকাস্পিড কপাটিকা, এখানে চিত্রে দেখা যাচ্ছে যেটি দুইটি অংশ, তাই এটির নাম হচ্ছে বাইকাস্পিড ভালভ। এটি রক্তের চাপে খুলে যাবে এবং রক্ত চলে আসবে কোথায়? বাম নিলয়ে। ঠিক আছে? তাহলে এখন কিন্তু আমার অক্সিজেন সমৃদ্ধ রক্ত আছে বাম নিলয়, যেটি এখন প্রসারিত হচ্ছে, এবং ঠিক একই সময় বাম অলিন্দ কী হচ্ছে? সংকুচিত হচ্ছে, কারণ সেখান থেকে রক্ত বের হয়ে বাম নিলয়ে চলে আসছে। তাই বাম অলিন্দ রক্ত হারিয়ে সংকুচিত হবে আর বাম নিলয় রক্ত পেয়ে প্রসারিত হবে। আচ্ছা, একটু খেয়াল করে দেখো, বাম নিলয়ের নিচে যে অ্যাপেক্সটা দেখা যাচ্ছে বা তার উপরে যে একটি চওড়া অংশ দেখা যাচ্ছে, এটি কিন্তু হৃৎপেশি বা কার্ডিয়াক মাসল। এই কার্ডিয়াক মাসলটা কিন্তু এখানে বেশ চওড়া মনে হচ্ছে, বেশ শক্তপোক্ত মনে হচ্ছে। কেন এটা শক্তপোক্ত? কারণ এই বাম নিলয় থেকে রক্তটা, যেটা অক্সিজেন সমৃদ্ধ রক্ত, সেটা সারা দেহে রক্তকে পরিবহন করবে। অর্থাৎ এখান থেকে একটি নালী তোমার বা এখান থেকে একটা ধমনী তৈরি হবে, যেটিকে আমরা মহাধমনী বলি। ঠিক আছে? এই ধমনীর মাধ্যমে রক্ত এই বাম নিলয় থেকে আমাদের সারা দেহের বিভিন্ন অংশে, যেমন হতে পারে সেটা হৃৎপিণ্ডের নিজের মধ্যেই যাবে, তারপর হচ্ছে কিডনিতে যাবে, ফুসফুসে যাবে, তারপর হচ্ছে তোমার মস্তিষ্কে যাবে, অর্থাৎ সারা দেহেই এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত পৌঁছাবে, যেন অক্সিজেন সেখানে গিয়ে শক্তি উৎপাদন কাজে বা শ্বসনের জন্য ব্যবহৃত হতে পারে। যেহেতু এখান থেকে সারা দেহে রক্তটা ট্রান্সপোর্ট ঘটবে, তাই এখান থেকে রক্তটাকে অনেক দ্রুত ফোর্সফুলি সেন্ড করতে হবে, পাঠাতে হবে। তাই এই কাজটা করে থাকে এই অ্যাপেক্সের উপর যে একটু পুরো চওড়া কার্ডিয়াক মাসেল দেখা যাচ্ছে, এটি এখান থেকে বাম নিলয়ের উপর এমন একটি বাম নিলয় এত দ্রুত সংকুচিত হয়, ঠিক আছে, বা এখানে কার্ডিয়াক মাসেল এত প্রেশার ক্রিয়েট করে যে এই রক্ত অতি দ্রুত তোমার মহাধমনী হয়ে সেটা সারা দেহে ছড়িয়ে পড়ে। তো এইভাবে আমাদের সারা দেহে হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সঞ্চালিত হয়ে থাকে। তো খেয়াল করে দেখো, হৃৎপিণ্ডের অন্তর্গঠন পড়তে পড়তে তোমার কিন্তু হৃৎপিণ্ডের ভেতর দিয়ে কীভাবে রক্ত প্রবাহিত হয় সেটাও কিন্তু মোটামুটি শেখা হয়ে যাচ্ছে। তো আরও কিছু জিনিস যদি আমরা একটু খেয়াল করি, তাহলে আমাদের অন্তর্গঠনটি আরও খুব সুন্দর করে পড়া হয়ে যাবে। একটু যদি খেয়াল করে দেখো যে ডান নিলয় থেকে যখন রক্ত ফুসফুসে যায়, যে ফুসফুসীয় ধমনী বা পালমোনারি আর্টারি হয়ে যায়, ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনীতে প্রবেশের পথে আরও কি দেখা যাচ্ছে? আরও কপাটিকা দেখা যাচ্ছে। আবার একইভাবে বাম নিলয় থেকে যখন রক্ত মহাধমনী হয়ে সারা দেহে যাবে, তখনও কিন্তু কপাটিকা দেখা যাচ্ছে। এই কপাটিকাগুলোর নাম কি? এদের নাম হচ্ছে সেমি লুনার কপাটিকা। লুনার এই শব্দটি হচ্ছে চন্দ্র, যেটি গোল বোঝায়, রাউন্ড বা সার্কেল বোঝায়। সেমি লুনার অর্থ হচ্ছে যেটি অর্ধচন্দ্রাকৃতির। অর্থাৎ এখানে এই যে ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনীতে যাওয়ার পথে যে কপাটিকা, সেটি অর্ধচন্দ্রাকৃতির, বা বাম নিলয় থেকে মহাধমনীতে প্রবেশের পথে যে কপাটিকা, সেটিও অর্ধচন্দ্রাকৃতির। ঠিক আছে? এই অর্ধচন্দ্রাকৃতির কপাটিকাগুলোর কাজ কি সেগুলো আমরা ডিটেলসে যখন হৃৎপিণ্ডের ভেতর দিয়ে রক্ত সঞ্চালন টপিকটা আমরা আলোচনা করব, আমরা তখন পড়ে নিব, বা আমি সেদিন তোমাদের সাথে ব্যাপারটা ডিসকাশন করব। তো আরও কিছু জিনিস বোধহয় আমাদের একটু জানা উচিত। একটু খেয়াল করে দেখো, যদি তোমরা বা একটু বাম পাশের চিত্র থেকে ডান পাশের চিত্রের দিকে যদি একটু আসো, তাহলে দেখতে পাবে এই কপাটিকার সাথে ট্রাইকাস্পিড কপাটিকা বা বাইকাস্পিড কপাটিকা, এই অংশগুলোর থেকে কতগুলো সরু তন্তুর মতো অংশ নিচের দিকে নেমে যে কার্ডিয়াক মাসেল আছে তার সঙ্গে যুক্ত হচ্ছে। ঠিক আছে? কেন? এই তন্তুগুলোর আসলে কাজ কী বা এই তন্তুগুলোর নাম কি? এই তন্তুগুলোর নাম হচ্ছে, তন্তু বা সুতার মতো যে অংশ, তাদের নাম হচ্ছে কর্ডি টেন্ডনি।
ঠিক আছে? কোনো কোনো বইয়ে সেটাকে কর্ডি টেন্ডনি বা কর্ডা টেন্ডিনি বেশ কিছু নামে লেখা আছে, তবে তুমি যে কোনো একটা বই ফলো করতেই পারো। তো এই যে কপাটিকাগুলো, এগুলো সাধারণত দেখা যায় হৃৎপেশি যখন সংকুচিত হয় প্রসারিত বা হৃৎপিণ্ড যখন সংকোচন প্রসারণ ঘটে হৃৎপিণ্ডে, এই তন্তুগুলোর মাধ্যমেই দেখা যায় এই কপাটিকার যে খুলে যাওয়া বা বন্ধ হওয়া, অর্থাৎ এই ট্রাইকাসপিড কপাটিকা বা বাইকাসপিড কপাটিকা, এগুলোর খোলা বন্ধ হওয়া হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের সাথে সরাসরি জড়িত। তাই এই যে হৃৎপিণ্ড সংকুচিত হচ্ছে বা প্রসারিত হচ্ছে, বা এই যে ট্রাইকাসপিড কপাটিকা খুলে যাচ্ছে বন্ধ হচ্ছে বা বাইকাসপিড কপাটিকা খুলে যাচ্ছে বন্ধ হচ্ছে, এই ব্যাপারগুলোর সাথে এই কর্ডা টেন্ডনের সরাসরি সম্পর্ক রয়েছে। তাই কর্ডা টেন্ডনির সঙ্গে এখানে তোমার বাইকাসপিড কপাটিকা বা ট্রাইকাসপিড কপাটিকার সাথে নিচের যে ভেন্ট্রিকল বা নিলয় বলছি আমরা, তার একটি সংযোগ রয়েছে বা সেখানকার যে মাসেল আছে তার সংযোগ রয়েছে। তো একটু যদি আমরা আবার রিভিউ করি, তাহলে আমি আর একটু ছোট্ট করে একবারে বলে দিব। রক্ত দেখা যাচ্ছে হৃৎপিণ্ডের কাজই যেহেতু রক্ত সঞ্চালন, ঊর্ধ্বমহাশিরা থেকে ঊর্ধ্বভাগ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এবং নিম্নভাগ থেকে নিম্ন মহাশিরা হয়ে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান অলিন্দে আসে, সেখান থেকে রক্ত চলে যায় ডান নিলয়ে, সেখান থেকে রক্ত তোমার ফুসফুসীয় ধমনী হয়ে ফুসফুসে যায়, সেখানে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ব্যাপন ঘটে, কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়, অক্সিজেন সমৃদ্ধ রক্ত চলে আসে বাম অলিন্দে, সেখান থেকে সেটি বাম নিলয় হয়ে সারা দেহে ছড়িয়ে পড়ে। এবং এখানে দেখা যাচ্ছে যে ফুসফুসীয় ধমনী, মহাধমনী, বেশ কতগুলো বা ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, বেশ কতগুলো শিরা মহাশিরা বা ধমনী সরাসরি সম্পর্কিত। তো এই ছিল হৃৎপিণ্ডের গঠন, যেখানে আমি তোমাদেরকে কিছুটা রক্তের সঞ্চালনও পড়িয়ে দিয়েছি। তো আশা করি তোমরা টপিকটুকু বাসায় পড়বে, শুধু পড়বেই নয়, আজকের পড়ার সাথে এই যে হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ যেটা এখানে এঁকে দেওয়া আছে, তোমাদের সুবিধার জন্য এখানে এঁকে দিয়েছি, সেটি তুমি বাসায় আঁকবে, সুন্দর করে আঁকবে সময় নিয়ে এবং চিহ্নিত করবে, এবং এই গঠনে তুমি কি কি পড়েছো, তুমি বই পড়বে, কি কি পড়েছো সেটা সুন্দর করে খাতায় লিখে ছবি তুলে ফেসবুকে আপলোড করবে। তো আজকে ক্লাস এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।